ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সাঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। বাংলাদেশ দল তারা দেশ ছেড়েছে আরও আগেই, আমেরিকার মাটিতে কিছুক্ষণের হয়তো পা রাখবে তারা। আর সেই দল নিয়ে এখনও আলোচনা সেটা চলছেই। বাংলাদেশের যারা এক্স ক্যাপ্টেন ছিলেন কিংবা অভিজ্ঞ ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু এখনও কথা বলছেন যে স্কোয়াডটা আরও কেমন হতে পারতো। খুব বেশি যে কন্ট্রোভার্সিয়াল কিছু হয়েছে সানজানা এবার তা নয়। সাইফুদ্দিনকে নিয়ে একটু বেশি কথা হচ্ছে, কেউ কেউ বলছেন মেহেদী মিরাজকেও দলে অন্তর্ভুক্ত করা যেত। একদমই তাই। তবে সাইফুদ্দিনের বিষয়ে যারা আছেন ক্রীড়া সাংবাদিকরা আছেন এবং সেই সাথে কিন্তু অনেক রিপোর্টারদের সাথে অনেক ক্রিকেটারও আছে, এক্স ক্রিকেটাররা, যারা বলছেন যে সাইফুদ্দিনের থাকাটা জরুরি ছিল এবং যেহেতু সাইফুদ্দিন ইনজুরি কাটিয়ে দলে ফেরার ভালো একটা ইঙ্গিত দিচ্ছিলেন, তারপরও আসলে সাইফুদ্দিনের লাকটা হয়তো বা এবার কাজ করেনি, সেই সাথে মেহেদী হাসান মিরাজের তো বটে। একেবারে একেবারে। তবে গতকাল হাবিবুল বাশার সুমন যেটা বলেছেন, সাবেক অধিনায়ক এবং সাবেক নির্বাচক, যে যখন দল ঘোষণা হয়ে যায়, একবার দল দেয়া হয়ে গেলে তখন কিন্তু এই দলটাই বাংলাদেশের সেরা দল, সেটা ভেবেই এগোতে হবে এবং বাংলাদেশ সেভাবে এগোচ্ছে। হোপফুলি বাংলাদেশ ভালো করবে। তবে সাইফুদ্দিন কিংবা মেহেদী মিরাজ ইস্যুতে বাংলাদেশের সাবেক অধিনায়করা এখনও কথা বলেছেন। কি বলেছেন নান্নু আশরাফুলরা? যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ খেলতে আর বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল পাড়ি দিয়েছে আমেরিকায়, কিন্তু টাইগারদের স্কোয়াড নিয়ে এখনও চলছে কাটাছেঁড়া। দল নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনার সুযোগ নেই, তবে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে হচ্ছে আলোচনা। কেউ বলছেন সাইফুদ্দিনের বাদ পড়াটা সঠিক সিদ্ধান্ত, আবার কারো মতে সাইফের প্রতি হয়েছে অবিচার। এই আলোচনা আছে ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যেও। আপনি দেখেন ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিককালে জিম্বাবুয়ের সাথে সে কিন্তু খুব ভালো বল করেছে, ব্যাটিংও করেছে ভালো, যেটা আমাদের মনে হয়েছে যে তাকে দলে রাখা উচিত ছিল। কিন্তু আমরা ভুলে যাই যে বিশ্বকাপটা হলো অভিজ্ঞতার খেলা। যারা একেবারে নতুন তারা কিন্তু বিশ্বকাপে যে ভালো কিছু করবে এটা একটু আশা করাটা একটু বোকামি। কারণ এমনি আপনার রানিং ফিটনেস ওটা আলাদা হলে স্কিল ফিটনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কন্টিনিউস এই ফিটনেসটা কতটুকু ইমপ্রুভ করতে পেরেছে, টিম ম্যানেজমেন্ট স্যাটিসফাই কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং সিলেকশন প্যানেলের সাথে অবশ্যই এটা নিয়ে দীর্ঘমেয়াদে আলোচনা করতে। সুতরাং এখান থেকে যে চারজনকে পিক করেছে এদের ক্যাপাবিলিটি আছে ভালো করার। গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল যে দল দিয়েছে এর বাইরে খুব বেশি ভালো ক্রিকেটার নেই, এটাই বাস্তবতা। তবে এই দলে মেহেদী হাসান মিরাজের প্রয়োজনীয়তা দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, তার সাথে সহমত সাবেক বোর্ড পরিচালক রফিকুল ইসলাম বাবুও। পরে আমরা সাকিবের পরে যদি কোনো বেস্ট অলরাউন্ডার হিসাবে কাউন্ট করি সেটা আমরা মিরাজকে করি, কিন্তু সেই মিরাজও দলে নেই। সুতরাং আমরা বলবো যে এখানে টিম করেছে, অভিজ্ঞতার ছোঁয়া কিছু আছে, কিন্তু ম্যাক্সিমামই তো তারুণ্য নির্ভর টিম করেছে। এটা থেকে ভালো কিছু আশা করা, যদি করে খুব ভালো, আমরা আশাবাদী যে করবে, কিন্তু অভিজ্ঞ কিছু খেলোয়াড় নিলে আরও নিলে হয়তো বাংলাদেশ অনেক ভালো করতো। মিরাজ হয়তো বা থাকলে আমার চোখে পারফেক্ট হতো, কারণ যখন আমরা সুপার এইটে খেলবো তখন হয়তো বা অনেকগুলো অপোনেন্টে আপনার দেখা যাবে যে 4-5টা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান থাকবে। সেই কারণে মিরাজ টিমে থাকলে একটা অ্যাডভান্টেজ হতো, কারণ যে কোনো পজিশনে সে ব্যাটিং করতে পারে এবং তার অফ স্পিনটাও কাজে লাগতো। অফ ফর্মে থাকলেও ওপেনার লিটন দাসের উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এই বিষয়ে অবশ্য সাবেকরাও সহমত। লিটনের প্রয়োজনীয়তা দেখছেন সবাই, কারণ অতীতে বিশ্ব আসর আর বড় দলগুলোর সাথে লিটনের উজ্জ্বল পারফরম্যান্স। লিটনের থাকাটা নিয়ে আসলে আমাদের বাংলাদেশের মিডিয়া বলেন বা সাধারণ মানুষ অনেকে হয়তো প্রশ্ন করছেন, কিন্তু তার আইসিসি রেকর্ড কিন্তু যদি আমরা দেখি বেটার। অস্ট্রেলিয়াতে যেটা হলো 2022-এ, সেটা তো ইন্ডিয়ার সাথে অসাধারণ একটা ইনিংস খেলেছেন। 2023 ওয়ার্ল্ড কাপ যেটা হলো ইন্ডিয়াতে, সেখানেও যদি দেখেন যে 2টা 70 রান করেছেন। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে যেভাবে ব্যর্থ হয়েছে টাইগারদের ব্যাটিং ডিপার্টমেন্ট, তাতে ভালো কিছু করা নিয়ে শঙ্কিত অনেকে। সেকেন্ড রাউন্ড ইজ ভেরি ভেরি হার্ড একটা জায়গা, কারণ ওখানে আপনার সাউথ আফ্রিকার মতো দল আছে, শ্রীলঙ্কার মতো দল আছে এবং অ্যাসোসিয়েটেড 2টা দল আছে, যেখানে নেদারল্যান্ডকে আপনি খাটো করে দেখতে পারবেন না। সবসময় আমাদের কিন্তু পেইন দিয়ে থাকে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। মিনাজুল আবেদিন নান্নু কিংবা মোহাম্মদ আশরাফুল তারা কথা বলছিলেন এই দল গঠনের ইস্যু নিয়ে। তবে সাবেক বিসিবি পরিচালক রফিকুল ইসলাম তিনি যেটা বলেছেন যে সাইফুদ্দিনকে না নেওয়া কিছুটা তার প্রতি অন্যায় হয়েছে কিনা। যদি আমরা সেটাও একটু একপাশে রাখি, দিন শেষে কিন্তু ওখানে ভালো করা সেই ব্যাপারগুলোই সবাই চাইছেন। আশরাফুল আরও বেশ কিছু কথা বলেছেন, তবে মেহেদী মিরাজের ইনক্লুশন নিয়ে তিনি আলাদা একটু জোর দিয়েছেন, যেহেতু অলরাউন্ডারের অভাব রয়েছে, ভালো অলরাউন্ডারের। যদিও সৌম্য সরকার দলে আছেন, সাকিব তো আছেনই, এবং আমরা জানি রিশাদ ক্যান ব্যাট, নিচের দিকে মোটামুটি ব্যাট করতে পারে, তবে সাইফুদ্দিন
সাইফুদ্দিন কিংবা মেহেদী মিরাজ যে ধরনের একটা কমপ্লিট অলরাউন্ডিং পারফরমেন্স দিতে পারত, সেটার একটা অভাব বাংলাদেশ দলে আছে বলে বোধ করছেন? আশরাফুলের কথা অন্তত সেটা পরিষ্কার। একদমই তাই, কারণ মেহেদী মিরাজকে কোচ কিন্তু চাইলে যে কোনো পজিশনে খেলাতে পারছেন, ওপেনিংয়ে হোক, ওয়ান ডাউনে হোক, ফিফথ অর সিক্সথ পজিশনেও কিন্তু ভালোভাবে খেলাতে পারতেন তিনি। হয়তো বা ভক্তরা বা এক্স ক্রিকেটাররা ভেবেছেন সেই জায়গায় একটা কমতি বাংলাদেশের নিশ্চয়ই থেকে যাবে। তবে বিশ্বকাপের আগে বাংলাদেশ যে যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের সঙ্গে 21, 23, 25 যে 3টা টি20 খেলবে, এই জায়গাটায় একটা দেখার বিষয় রয়েছে। বাংলাদেশ যদি সেই অফ ফর্ম কাটিয়ে ভালো করতে পারে, বিশেষ করে লিটন প্রসঙ্গে অনেক কথা হচ্ছে। নাজমুল শান্ত তো প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন যে ভালো বিকল্প থাকলেও লিটনকে নিয়ে যেতেন, কারণ বড় ম্যাচে লিটন পারফর্ম করেছেন। এর আগে আইসিসির ইভেন্টে কিংবা বড় ইভেন্টে লিটন কিন্তু ভালো সময় ফিরে এসেছেন। একদমই তাই, ভালো মতন ফিরে এসেছেন, আর ভালো করুক। আর সেই সাথে কিন্তু শান্তর যেই পারফরমেন্স আছে, শান্তও কিন্তু অফ ফর্মেই আছে বলা যায়, তার ব্যাটে রান নেই। তিনি যদি একজন অধিনায়ক হিসেবে ব্যাটে তার রান না ওঠে, সেক্ষেত্রে অন্য যেই সতীর্থরা রয়েছে তাদের জন্য একটু ডিমোটিভেটিং হতে পারে। তবে সেক্ষেত্রে লিটনের পাশাপাশি শান্তর ব্যাটেও কিন্তু রান ওঠাটা অনেক বেশি জরুরি। ওভারঅল ব্যাটিং ডিপার্টমেন্ট সেটা জ্বলে উঠবে, সেই প্রত্যাশা রয়েছে। তবে বাংলাদেশ যাওয়ার আগে যে ফটো সেশন হয়েছে সেটাও একটা পজিটিভ ভাইব দিয়েছে। নিঃসন্দেহে সবাই দেখেছে, সাকিব আল হাসান থেকে শুরু করে প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং টাই পরে যেভাবে সুটেড বুটেড হয়ে সবাই ছবি তুলেছে, সেখান থেকে একটা পজিটিভ ভাইব শুরু হয়ে গেছে। এবং যাওয়ার দিন আসলে সকালে ব্যাটিং বোলিং প্র্যাকটিস না করলেও ফিল্ডিং কিংবা ফিটনেস নিয়ে কাজ করেছে সবাই। ওই সময় আসলে বিসিবি যে অফিসিয়াল ভিডিও এসছে সেখানে কিন্তু রিয়াকশনও আমরা পেয়েছি, যেখানে সবাই বলেছে একটা ভালো টুর্নামেন্ট কাটবে, সেই প্রত্যাশা প্রত্যেকের রিয়াকশন আমরা দেখছিলাম সানজানা। এবং নিশ্চয়ই আপনি একটা প্রতিবেদনও করেছেন, সেই প্রতিবেদনটা আমরা দেখে একদমই তাই, একদম বলেছেন? উদ্যমী একজন নয়, একদম সবাই, সব ক্রিকেটাররা একদম উদ্যম নিয়ে আছে। তাদের প্রত্যাশাও অনেক বেশি এবারের বিশ্বকাপকে ঘিরে। কি প্রত্যাশা সবার, তাই জেনে আসবো। লাল সবুজের গল্প, গল্পের চাইতেও বেশি সুন্দর তাদের স্বপ্ন। আর এই স্বপ্নটা যেন আকাশ ছোঁয়া। বিশ্বকাপের ট্রফি হাতেই দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দলের দামাল ছেলেরা। সে আশাতেই বুক বাঁধছেন দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীরা। টি20 বিশ্বকাপের এবারের আসরে প্রথমবারের মতো বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। টিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান এই অধিনায়ক। টিম হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই, অনেক ভালো জায়গায় যেতে চাই। দলের কান্ডারির ওপর আস্থা রাখছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। তার বিশ্বাস এবারের আসরে শান্তর নেতৃত্বে ভালো কিছু করবে টিম টাইগার্স। আই হোপ ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে। রেকর্ড নবম টি20 বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই রেকর্ডের পাশে সাকিবের সাথে শুধুই নাম লেখাতে পারবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এবারের আসর ঘিরে কি প্রত্যাশা থাকছে এই তারকার? যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। এদিকে প্রথমবারের মতো টি20 বিশ্বকাপ খেলতে যাচ্ছেন 6 টাইগার ক্রিকেটার, যার মধ্যে বিশ্বকাপ মঞ্চে অভিষেক হবে জাকের, রিশাদ ও তানভীরের। সেই সাথে প্রথমবারের মতো টি20 বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তাওহিদ হৃদয়। ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে ভালো করা, কাপ নেওয়া, ভালো করা না, কাপ নিতে চাই। এটা শুধু আমি না, আমরা সবাই চাইবো আমরা প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো পারফরমেন্স করব, জিতবো। আমাদের বন্ডিংটা খুবই স্ট্রং। চলতি মৌসুমের আইপিএলে নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। রীতিমতো স্টার পারফর্মার হয়েই ফিরেছেন দেশে। এবার প্রতীক্ষা বিশ্বকাপের মঞ্চ কাঁপানোর। তাই তো ভক্তদের কাছে দোয়া চাইতেও ভোলেননি এই কাটার মাস্টার। আমাদের সঙ্গে থাকুন যেন আমরা আপনাদের আরো ভালো খেলা উপহার দিতে পারি, দেশকেও জেতাতে পারি। ক্যাপ্টেন নাজমুল শান্তর সাথে সহ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে স্পিড স্টার তাসকিন আহমেদকে। ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরে প্রচন্ড রকমের আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এই তারকা। খুব বিলিভ করি আমাদের দল ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাআল্লাহ। একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারবো। দল নির্বাচনে আলোচনা সমালোচনা পেছনে ঠেলে এবার বিশ্ব আসরের আসল প্রস্তুতি। মাঠে খেলবে ওরা 11 জন, আর প্রার্থনায় দেশের 17 কোটি মানুষ। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। ভালো কিছুর প্রত্যাশা বরাবরের মতো এবারও রয়েছে সানজানা। তবে যে কথা একটু আগে শুনছিলাম যে গ্রুপ স্টেজটা পার করা বা প্রথম পর্বটা পার করা, সেই সুযোগ কতটা আছে বাংলাদেশের সামনে, যদি সেটা নিয়ে একটু আলোচনা করি। ডি গ্রুপে বাংলাদেশ, সেখানে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার পাশাপাশি নেদারল্যান্ডস এবং নেপাল, এই দুটো দলের সঙ্গে বাংলাদেশ জিতবে এক প্রকার ধরে নিয়েছে। আমার মনে হয় হিসাবটা এটা বলছে যে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা, এই দুটো দলের সঙ্গে একটা ম্যাচ অন্তত বাংলাদেশ যদি জেতে তাহলেই হয়তো পরবর্তী রাউন্ডে বা সুপার 8-এ যাওয়ার সুযোগ থাকছে। তবে আমার কাছে মনে হয় অ্যাজ আ
ফ্যান হিসেবে আমি যেটা ভেবেছি যে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা হয়তো বা একটু টাফ হতে পারে, শ্রীলঙ্কার বিপক্ষে নিশ্চয়ই আমরা জয়টা তুলে নেব। কিন্তু উল্টো হতে পারে, কারণ শ্রীলঙ্কার সঙ্গে যে ধরনের এখন ব্যাটল হচ্ছে খেলার মাঠের পাশাপাশি বাইরের অনেক ব্যাপার কাজ করে, সমর্থকরা তারা এই দুই দলের যে লড়াইটা সেটা অন্যভাবে নিয়েছে, বিশেষ করে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ রিসেন্ট পাস্টে যে ধরনের ম্যাচ হচ্ছে, একটা প্রেশার শ্রীলঙ্কা ম্যাচে থাকবে কিনা? একটা প্রেশার হয়তো বা থাকতে পারে, উইন উইন একটা ব্যাপার থাকতে পারে, 50-50 চান্সেস থাকতে পারে, আবার তাদের মধ্যে কিন্তু টাইম আউট রিলেটেড একটা যে কোল্ড ওয়ার চলছে সেই ওয়ারটাও থাকবে, সেক্ষেত্রে একটা এক্সাইটিং ম্যাচও কিন্তু হতে পারে আমার যেটা মনে হয়। আরেকটা ব্যাপার যেটা এই দলে 6 জন তারা প্রথমবারের মতো আইসিসির এরকম বিশ্বকাপ খেলতে যাচ্ছে, তারা ভীষণ এক্সাইটেড থাকবে এবং ওই নতুনদের মধ্যে একটা ক্ষুধা নিশ্চয়ই থাকবে, ভালো কিছু করে দেখার প্রত্যয় সবাই চায় বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরতে, ভালো করতে। তবে প্রথমবারের মতো যারা এক্সপিরিয়েন্স করছে, সারপ্রাইজিং কোনো প্যাকেজ বা একেবারে দুর্দান্ত কোনো পারফরমেন্স যদি দিয়ে দিতে পারে, যেমন টি-20-তে তাওহিদ হৃদয় আমরা দেখেছি দুর্দান্ত ক্রিকেট খেলছেন তিনি, তানজিদ তামিম এখনকার আধুনিক টি-20 সুলভ ব্যাটিং তার কাছ থেকে দেখা যাচ্ছে, জাকের আলী অনেক আছেন, তো একটা আশা বোধহয় নতুনদের কাছ থেকেও করা যায়। একদমই তাই, জাকের আলী অনেক কিন্তু অনেক কাঠখড় পুড়িয়েই কিন্তু এই পর্যন্ত এসেছেন, সেক্ষেত্রে তিনি নিশ্চয়ই চাবেন তার দেশকে তিনি রিপ্রেজেন্ট করতে এবং নিজের পারফরমেন্সটা তুলে ধরতে, জাতীয় দলে তার জায়গাটা পাকাপোক্ত করতে। তাসকিনের একটা ইনজুরি কনসার্ন তো আছেই, তবে এই যুক্তরাষ্ট্র সিরিজে তাকে খেলানো হবে না, তিনি একেবারে মূল পর্ব থেকে খেলবেন এবং দল বেশ ভালোভাবেই অ্যাওয়্যার তার সম্পর্কে যে এর মধ্যে ইনজুরিটা তিনি কাটিয়ে উঠবেন। তার জন্য একটা অন্যরকম আসলে মেন্টালি বুস্ট আপ হওয়ার মতো ব্যাপার সহ অধিনায়কের যে দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা ইস্যু তো থাকেই, সেটা কথা চিন্তা করেই নিশ্চয়ই যুক্তরাষ্ট্র সিরিজে তাকে রাখেনি। তবে আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা ডিসিশন হয়েছে বিসিবির, সে প্রপার রেস্ট নিবে, একদম নিজেকে বিশ্বকাপের জন্য তৈরি করবে, তারপর বিশ্বকাপে মাঠে নামবে। বাংলাদেশ সহ অন্যান্য দলও যেহেতু যাচ্ছে, ভারতীয় দল তারাও তো নিশ্চয়ই প্রত্যেকবারের মতো এবারও একটা ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে যাচ্ছে। রোহিত শর্মা তিনিও রিসেন্টলি কথা বলেছেন সংবাদ মাধ্যমে, রোহিত শর্মার যে অবসর গুঞ্জন সেটাও বেশ কিছুটা উড়িয়ে দিয়েছেন তিনি। হরভজন সিং তিনিও কথা বলেছেন এবং দীর্ঘদিনের যে আইসিসির ইভেন্টের ট্রফি করা সেটা কাটাতে চায় রোহিত শর্মা তার নেতৃত্বে এই দলটাকে নিয়ে। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপ 2024। রোহিতের নেতৃত্বে এবারও ফেভারিট হিসেবে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে ভারত। এর মধ্যে ভারতীয় গণমাধ্যমের খবর, বিশ্বকাপ শেষে 17 বছরের ক্যারিয়ারে ইতি টানছেন রোহিত শর্মা। তবে দেশ ছাড়ার আগেই অবসর নিয়ে মুখ খুলেছেন ভারতীয় অধিনায়ক। আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি দলগত পারফরমেন্সে ভারতকে এনে দিতে চান বিশ্বকাপ শিরোপা। ভারতের হয়ে আমার 17 বছরের যাত্রা ছিল দুর্দান্ত। আমি আশাবাদী আরও কয়েক বছর খেলতে পারবো। আমি আমার খেলা দিয়ে বিশ্ব ক্রিকেটকে প্রভাবিত করব। আমার জীবনে অনেক উত্থান পতন দেখেছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা জীবনের এই উত্থান পতনের কারণেই সম্ভব হয়েছে। তরুণ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-20 বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা জিতেছিল ভারত। সেই প্রথম সেই শেষ। এরপর শিরোপার দীর্ঘ খরা কাটাতে রোহিত কোহলিরা হাল ধরলেও সফল হননি। সেই আক্ষেপ কাটবে এবারের বিশ্বকাপে, তবে সেজন্য দলগত পারফরমেন্স চান দেশটির সাবেক স্পিনার হরভজন সিং। রোহিত শর্মা একা বিশ্বকাপ জেতাতে পারবে না, এটা একার বিষয় নয়, দলগত পারফরমেন্সের ব্যাপার। দল হিসেবে খেললেই যে কোনো কিছু অর্জন সম্ভব। বিশ্বকাপ জেতা সহজ হবে না, মানসিকভাবে শক্ত থাকতে হবে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে আগামী 5 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। এ গ্রুপে তাদের অন্য 3 প্রতিপক্ষ পাকিস্তান, কানাডা ও যুক্তরাষ্ট্র। 9 জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। ফারহান ইসান, যমুনা স্পোর্টস। বাংলাদেশের হয়ে খেলার বিষয়ে দ্রুতই ইতিবাচক সমাধান আসবে বলে জানিয়েছেন হামজা চৌধুরী। এদেশের মানুষের ভালোবাসা থেকেই লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহের কথা জানান বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার। এই বিষয়ে বাফুফের সাথে কথাবার্তা এগিয়েছে বলে জানান তিনি। ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার পাশাপাশি নিজের ক্লাব লেস্টার সিটিকে এফএ কাপ শিরোপা জিতিয়েছেন এই ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগে আলো ছড়াচ্ছেন হামজা চৌধুরী। খেলছেন সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির হয়ে। ক্লাবকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জিতেছেন এফএ কাপ শিরোপা। অংশ নেন ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট ইউরোপা লিগে। বাংলাদেশি বংশোদ্ভূত কোনো ফুটবলারের ইউরোপে শীর্ষ পর্যায়ে খেলার ঘটনা একেবারে বিরল, অথচ সেই কাজটি সাবলীলভাবেই করে যাচ্ছেন হামজা চৌধুরী। এবার বাংলাদেশের জার্সিতে প্রতিনিধিত্ব করার বিষয়ে সরাসরি নিজের মনের কথা জানিয়েছেন এই ফুটবলার। আমি বাংলাদেশের হয়েই খেলব, এটা নিশ্চিত ইনশাল্লাহ। আমার মনে হয় খুব শীঘ্রই এ বিষয়ে আমি ইতিবাচক কিছু বলতে পারবো।
এরই মধ্যে বাফুফের সাথে কথাবার্তা এগিয়েছে হামজার, সেখানেও সবুজ সংকেতের কথা জানান তিনি। বাফুফের সঙ্গে আমার কথা হয়েছে, আমার এজেন্টের সাথেও তাদের কথাবার্তা ভালোই এগিয়েছে। বাংলাদেশের মানুষের ভালোবাসা থেকেই এই দেশের হয়ে খেলতে চাই। বাংলাদেশের হয়ে খেলতে পারলে গর্ববোধ করব আমি। বাংলাদেশের হয়ে মাঠে নামতে হলে ফিফার নিয়ম অনুযায়ী বেশ কিছু শর্ত পূরণ করতে হবে হামজাকে। বাংলাদেশের নাগরিকত্বের পাশাপাশি থাকতে হবে পাসপোর্টও। দ্বিতীয় শর্ত হিসেবে বাবা মা, দাদা দাদি কিংবা নানা নানির যে কোনো একজনের বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। সবশেষ ছাড়পত্র লাগবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের। বাফুফের থেকে সবুজ সংকেত পাওয়ার পরই পাসপোর্টের জন্য প্রক্রিয়া শুরু করেছেন হামজা চৌধুরী। তবে সেখানে বিড়ম্বনায় পড়তে হয় বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারকে। তবে হামজার আশা বাফুফের সহায়তার হাত বাড়ালে দ্রুতই পাসপোর্ট পেয়ে যাবেন তিনি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ফুটবলকে বিদায় জানাচ্ছেন ভারতের কিংবদন্তি স্ট্রাইকার সুনীল ছেত্রী। 1.5 যুগেরও বেশি সময় ধরে মাতিয়েছেন ফুটবল মাঠ, সমৃদ্ধ করেছেন অর্জনের ঝুলি। বিদায় বেলায় আবেগঘন এক ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। আগামী 6 জুন কুয়েতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের শেষবারের মতো ভারতের জার্সি গায়ে জড়াবেন ছেত্রী। প্রায় 150 কোটি জনসংখ্যার ভারতবর্ষে ফুটবল মানেই যেন একটা নাম, সুনীল ছেত্রী। 5 ফুট 7 ইঞ্চি উচ্চতার ছোটখাটো গড়নের ছেলেটার জন্য কাজটা মোটেও সহজ ছিল না। তবে 1984 সালে ভারতের সেকেন্দ্রাবাদে জন্ম নেয়া ছেত্রী নীল জার্সি গায়ে জড়িয়ে ছুঁয়েছেন আকাশ। সব ছাপিয়ে হয়ে উঠেছেন এ উপমহাদেশের সর্বকালের সেরা। বৃহস্পতিবার সকালটা ভারতীয় ফুটবলের জন্য নিয়ে এলো মন খারাপের বার্তা। সামাজিক মাধ্যমে সুনীল ছেত্রীর পোস্ট করা ভিডিওর ক্যাপশন ছিল, আমি কিছু বলতে চাই। সুনীল যা বললেন তার শিরোনাম দাঁড়ায় ভারতীয় ফুটবলের এক যুগের অবসান। গত 19 বছরের স্মৃতি ও অনুভূতি বলতে গেলে দায়িত্বের চাপ ও দারুণ আনন্দের এক সমন্বয় ছিল। ব্যক্তিগতভাবে কখনোই ভাবিনি যে দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলেছি, তবে এখন আমার এসব মনে হচ্ছে। গত 1, 1.5, 2 মাসে এসব ভাবনা এনেছে, যা খুবই অদ্ভুত। এরকম একটা সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে বলে হয়তো এসব ব্যাপার ভাবনা আসছিল। পরের ম্যাচটি আমার শেষ ম্যাচ। ছেত্রীর পেশাদার ফুটবল শুরু হয় 21 বছর আগে। দিল্লিতে এই যাত্রা শুরুর কিছুদিন পর তিনি যোগ দেন কলকাতার ক্লাব মোহামেডানে। ক্লাবে নজর কেড়ে 2005 সালে পাকিস্তানের বিপক্ষে ভারতের জার্সিতে অভিষেক হয় তার। বাকিটা ইতিহাস। আগামী 6 জুন কুয়েতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ভারতের কিংবদন্তি স্ট্রাইকার। সত্যিকার অর্থে আমার বিচরণ ছিল স্বপ্নের জগতে। দেশের হয়ে খেলতে পারার ধারে কাছে আর কিছু নেই। আমার ভেতরে সেই শিশুটি লড়াই চালিয়ে গেছে এবং ভবিষ্যতেও ভেতরে ভেতরে লড়াইটা করবে। তবে একজন বোধসম্পন্ন পরিণত ফুটবলার হিসেবে আমার ভেতরে মানুষটি অনুভব করেছেন সময়টা শেষ, যদিও সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। বর্তমানে খেলা ফুটবলারদের মধ্যে বিশ্বের 3য় সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। 150 ম্যাচে 94 গোল করেছেন তিনি। তার আগে রয়েছেন 106 গোল করা লিওনেল মেসি, 128 গোল নিয়ে শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য ক্যারিয়ারে ছেত্রী 6 বার ভারতের বর্ষসেরা ফুটবলার হয়েছেন। 2011 সালে পেয়েছেন অর্জুনা অ্যাওয়ার্ড। 2019 সালে সর্বোচ্চ মর্যাদার পদ্মশ্রী। 2008 সালে এফসি চ্যালেঞ্জ কাপ জেতা দলটির সদস্য ছিলেন তিনি। 2011 ও 15 সালে জিতেছেন সাফ চ্যাম্পিয়নশিপ, 3 বার নেহেরু কাপ, 2 বার ইন্টারকন্টিনেন্টাল। কি নেই সুনীলের ঝুলিতে? বাংলাদেশের বিপক্ষে 6 গোল করা ছেত্রী একাধিক ম্যাচে ভুগিয়েছেন লাল সবুজের দলকে। অনেক ম্যাচেই হয়েছেন শত্রু। তবে সব খেলার সেরা বাঙালির ফুটবলে পরম বন্ধু হয়েই থাকবেন সুনীল ছেত্রী। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এই ছিল স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।